এই তোমরা সবাই আসছো তো না? এখনো সবাই আসেনি। তোমাদের ক্লাস হয়নি? এর আগে ক্লাসটা হয়নি? ও 10টা থেকে ক্লাস না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখা যাচ্ছে 233। আচ্ছা 2-4 মিনিটের মধ্যে সবাই চলে আসবে আর কি। আমরা শুরু করে দেবো। 2 মিনিট ওয়েট করব, দেখি ওরা সবাই আসে কিনা। কি হয়েছে? দুপুরে খাবা কোথায়? স্যার আগের ক্লাস থেকে একটা কোশ্চেন ছিল, করবো? হ্যাঁ শিওর 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 করো। স্যার ডিএনএ ক্রোমোজোমের ভিতর যে আমরা জানি ডিএনএ থাকে, আরএনএ থাকে, আর হচ্ছে হিস্টোন প্রোটিন থাকে। ওই আরএনএ হিস্টোন প্রোটিন না প্রোটিন আর কি, হিস্টোন প্রোটিন ঠিক না, প্রোটিন। হ্যাঁ প্রোটিন। তো ওই আরএনএ যেটা, ওইটা কি স্যার এমআরএনএ যে তৈরি? না 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 না, এটা এটা টোটালি টোটালি অন্য আরএনএ। জাস্ট তোমার ওই যে ডিএনএ যখন কম্প্যাক্ট থাকে, যখন আমরা ক্রোমোজোমে দেখি কি কয়েলিং এর মাধ্যমে ডিএনএটা কি হয়ে যায়, কম্প্যাক্ট হয়ে যায় না? জি স্যার। ওই যে কম্প্যাকশনের সময় কিছু প্রোটিন এবং আরএনএ ওই যে কম্প্যাক্টের জন্য ইনভলভমেন্ট থাকে, কিন্তু এইটা তোমার আলটিমেটলি কোনো ট্রান্সক্রিপশন হয় না, ট্রান্সলেশন হয় না, এটা থেকে আলটিমেটলি কোনো প্রোটিনও তৈরি হয় না। মাত্র ক্রোমোজোমের অর্গানাইজ বডি ফর্ম করতে গেলে কিছু হেয়ারপিন লাইক স্ট্রাকচার লাগে এবং কিছু প্রোটিন লাগে, সেইগুলো শুধু ওখানে ইনভলভমেন্ট থাকে, এখানে আর বাকি কোনো কিছু ওই আরএনএ এর অন্য কোনো কাজ ফাংশন থাকে না। ও আচ্ছা স্যার। আর স্যার আরেকটা কোশ্চেন, বলো বলো। ডিএনএ স্যার যে বেস পেয়ার গুলা, মানে একটা জিন আমরা যে বলবো যে জিন, তো স্যার সেটা কি একটা নিউক্লিওটাইড নিয়ে হইতে পারে কখনো? আমরা তো না জানি না না সবসময় অনেকগুলো বেস না পেয়ার না, নিয়ে একটা একটা শোনো, একটা নিউক্লিওটাইড নিয়ে হবে না। প্রথম কারণ হচ্ছে এখানে তো কোনো প্রোটিন ফর্ম করবে না, কারণ প্রোটিন ফর্ম করতে গেলে প্রোটিনটা আমরা কি বুঝি, সিরিজ অফ অ্যামাইনো অ্যাসিড। একটা অ্যামাইনো অ্যাসিডের সিরিজ মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, সেটি তোমার অবশ্যই 2 এর অধিক হতে হবে। 2 এর অধিক অ্যামাইনো অ্যাসিড পরস্পর মিলিত হয়ে একটি প্রোটিন তৈরি করে। কিন্তু যদি একটি সিঙ্গেল নিউক্লিওটাইড হয়, এটা তো কোনো কোডনই না। অ্যাটলিস্ট 3 নিউক্লিওটাইড নিয়ে একটা কোডন তৈরি হয় এবং 6 নিউক্লিওটাইড লাগবে অ্যাটলিস্ট 2 অ্যামাইনো অ্যাসিড তৈরি হইতে। যেহেতু সিঙ্গেল নিউক্লিওটাইডে কোনো অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারবে না, কোনো প্রোটিন ফর্মেশন হবে না, সো এইটাকে আমরা কোনোদিনও জিন বলতে পারবো না সিঙ্গেল নিউক্লিওটাইড। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো বলো। আমি শুনতে পাচ্ছি না তোমার কোশ্চেনটা। শামসুন নাহার, তুমি কোশ্চেন করতে চাইছিলে? শামসুন নাহার, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। স্যার আমি তো কোনো কোশ্চেন করিনি। ও আচ্ছা, কে যেন কোশ্চেন করতে চাইলো, তাহলে আমি আসলে বুঝতে এখানে ইয়েতে দেখতে পাচ্ছি। স্যার আমি কোশ্চেন করতে চাইছি। স্যার হ্যাঁ শুনতে বল। হচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, তোমার শোনা যাচ্ছে। গত ক্লাসে স্যার একটা এক্সপেরিমেন্ট পড়া হয়েছিল। হ্যাঁ স্যার দুইটা স্ট্রেন ছিল, একটা এস আর একটা আর। হ্যাঁ স্যার 4 নাম্বার ধাপে যে একটা হচ্ছে লাইভ আর নেওয়া হয়েছিল আর একটা কিল্ড এস নেওয়া হয়েছিল। হ্যাঁ স্যার এই কিল্ড এসটার জন্য যে আরটা নিউমোনিয়া তৈরি করতে পারছিল স্যার, এটা কেন হলো আমি বুঝতে পারিনি। কারণ স্যার কিল্ড এস তো স্যার মৃত, তার মধ্যে যদি কোনো কোনো মানে জিন বা কোনো ডিএনএ সেগুলোর জন্য যদি আর হচ্ছে চেঞ্জ হয়ে যায়, সেজন্য তো তার স্যার জীবিত থাকতে হবে।
না না না, ডিএনএ কোনো সময় মারা যায় না। তো মারা যায় কে? অর্গানিজম। তুমি মারা গেলে তোমার ডিএনএ তো মারা যাবে না। ডিএনএ হচ্ছে ইনার্ট ম্যাটেরিয়াল, এটাকে বলা হয় ইনার্ট ম্যাটেরিয়াল। এটার কোনো লাইফ নাই, ডিএনএ এর কিন্তু কোনো লাইফ নাই। ডিএনএ কে যখন তুমি একটি হোস্ট সেলে দিবা বা একটি হোস্ট সিস্টেমে দিবা, তখন দে ক্যান রেপ্লিকেট, দে ক্যান ট্রান্সক্রাইব, দে ক্যান ট্রান্সলেট, আনলেস যতক্ষণ পর্যন্ত তারা কোনো হোস্ট অর্গানিজম না পাবে। কেন সেটা আমি ডিএনএ রেপ্লিকেশন বলার সময় বলবো কেন। যতক্ষণ পর্যন্ত লাইভ একটি সেল না পাবে, ততক্ষণ পর্যন্ত ওই ডিএনএ কোনো কাজ করতে পারবে না। তো এইখানে যেহেতু লাইভ আর টু সেল আছে, সো এই ডিএনএটা ওই ডিএনএ এর সাথে S3 কিল্ড S3 ডিএনএটা R2 ডিএনএ কে তোমার ইনফ্লুয়েন্স করে সামহাউ। এটা তো আমরা গ্রিফিথ কিন্তু বলে না কিভাবে করছে, কিন্তু তারা সে বলছে ওই ম্যাটেরিয়ালটা তাকে চেঞ্জ করে R2 যে ডিএনএ ছিল এইটা বিকাম ভিরুলেন্ট, যেটা ভিরুলেন্ট ছিল সেটা ভিরুলেন্ট হয়ে গেছে, হওয়ার ফলে নিউমোনিয়া হয়েছে। এবং কিছু, সব না কিন্তু, দেখো এখানে লেখা আছে ইনজেক্টেড ইনটু মাইস, সাম ডাইড ডিউ টু নিউমোনিয়া, মানে কিছু কিছু সেলে নিউমোনিয়া হয়েছে এবং কিছু জায়গায় হয়নি। যে জায়গায় নিউমোনিয়া হয়েছে ওইখানকার কারণটাকে সে বলছে যে ওইগুলোতে R2 টা কনভার্ট হয়ে একটি অ্যাভিউলেন্ট স্ট্রেনটা কনভার্ট হয়ে একটি ভিরুলেন্ট স্ট্রেন হয়ে গেছে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এখানে আর যেটা ছিল, আর কে যদি আমরা কিল্ড দিতাম আর এস টাকে যদি আমরা লাইফ দিতাম, তাহলে উল্টা ঘটনাটা ঘটতে পারতো না, উল্টা ঘটনা ঘটবে না, কারণ এটা তো এটা বলা যায় না। তুমি যেটা বলছো যে তুমি যেটা বলতেছো যে R2 আবার ওর ডিএনএ কে চেঞ্জ করে ফেলতে পারে, সেটা বলছিস তো? জি স্যার। এটা হইতেই পারে। ডিএনএ এটা তো মানে টেস্ট না করলে বোঝা যাবে না। এটা হইতে পারে, তুমি যেটা বলতেছো এটা হইতে পারে যে R2 ডিএনএ টাকে, কিন্তু R2 ডিএনএ যদি চেঞ্জ করে, R2 ডিএনএ চেঞ্জ করলে সেটাকে তো এভিউলেন্ট করবে, তখন আর কোনো নিউমোনিয়া হবে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা শুরু করি তাহলে আজকে, তাই না? এখন পার্টিসিপেন্ট যারা আসছে তাদের নিয়ে আমরা শুরু করে দেই। আমরা গত ক্লাসে বলছিলাম ডিএনএ রেপ্লিকেশন, এইখানে আমরা শেষ করেছিলাম যে সেমি কনজারভেটিভ, তিন ধরনের ডিএনএ মডেল রেপ্লিকেশন আছে, কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ এন্ড ডিসপারসিভ। এন্ড আমরা এটা বলেছিলাম মোর দ্যান 95 অর্গানিজম, স্পেশালি হাই ইউক্যারিওটিক অর্গানিজমে সেমি কনজারভেটিভ টাইপের ডিএনএ রেপ্লিকেশন সংঘটিত হয়। এখন এটি কিভাবে ঘটে, ডিএনএ রেপ্লিকেশনটা আসলে কিভাবে ঘটে? এখানে তোমার বেসিক্যালি তিনটে স্টেপস আছে। প্রথমে হচ্ছে ব্রেকডাউন। এই যে ডাবল হেলিক্যাল যে স্ট্রাকচার, এই ডিএনএটাকে সিঙ্গেল হেলিক্যাল স্ট্রাকচারে পরিণত করতে হবে। দেখো এই ফিগারে লেখা আছে, তোমার ফিগারে একটু খেয়াল করো যে ডাবল হেলিক্যাল একটি স্ট্রাকচার, সেটি প্রথমে নিচ থেকে যদি আমরা চিন্তা করি, গত ক্লাসে এটিও বলেছিলাম ডিএনএ কোন ডিরেকশনে সিনথেসিস হয় বলো দেখি? 5 প্রাইম থেকে 3 প্রাইম। 5 প্রাইম থেকে 3 প্রাইম। কেন এটা বলছিলাম? কেন এটা কি বলছিলাম? আচ্ছা, কেন এটা কেন হয় এটা তো তোমার এটাও জানতে হবে। শুধুমাত্র আমরা জানলাম যে ডিএনএ অলওয়েজ সিনথেসাইজ ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। এটি কারণ হয় ডিএনএ সিনথেসাইজ করে কি একটি কি লাগবে ডিএনএ সিনথেসাইজ করার জন্য? একটি আরএনএ প্রাইমার লাগবে। ডিএনএ পলিমারেজ 3 টা 5 to 3 প্রাইম কাজ করে এর জন্য। হ্যাঁ, রাইট, পলিমারেজ একটি 2 3 না, আমরা বলবো যে ডিএনএ সিনথেসাইজ করার জন্য আমরা সব সময় আমরা জেনারেল কথা বলবো, স্পেসিফিক কথাগুলো স্পেসিফিক্যালি বলবো। জেনারেল কথা হচ্ছে ডিএনএ সিনথেসাইজ করে ডিএনএ পলিমারেজ, এবং ডিএনএ পলিমারেজ ক্যান অলওয়েজ রিড ফ্রম 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন। ডিএনএ পলিমারেজটা সব সময় 3 থেকে 5 ডিরেকশনে যেটা সেটাকে তোমার রিড করতে পারে। আর যেহেতু 3 থেকে 5 রিড করতে পারে, সো তারা যে নতুন ডিএনএটা ফর্ম করবে এটি হবে কি জাস্ট এন্টি প্যারালাল 5 প্রাইম টু 3 প্রাইম। এই জন্য আমরা বলি যে অলওয়েজ নিউ ডিএনএ সিনথেসিস স্টার্টস ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। স্যার ক্লাস রেকর্ড করলে স্যার ভালোই তো। কি করলে স্যার? রেকর্ড। হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো ক্লাস। ও, রেকর্ড হয়নি না, দাঁড়াও রেকর্ড দিয়ে দিই। আচ্ছা, আমার রেকর্ড অপশন আসতেছে না কেন? আমি কি হোস্ট হিসেবে তো আছি, তাই না? স্যার অল্টার আর বাটনে একসাথে চাপ দিলে চলে আসবে। অল্টার আর, কিন্তু কত ক্লাস তো আমার রেকর্ডিং করা আছে। শুরু হয়েছে স্যার।
হয়েছে এখন? রেকর্ড হচ্ছে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটুকু আমরা মিস করছি সেটুকু তো আর সম্ভব না, এখন আমরা এখান থেকে শুরু করব। তাহলে আমরা বললাম যে ডিএনএ রেপ্লিকেশন, প্রথমে আমাদের ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। আচ্ছা, এখানে এই ডিএনএ রেপ্লিকেশনে কতগুলো এনজাইম ইনভলভ থাকে, অনেকগুলো এনজাইম ইনভলভ থাকে। আমি তোমাদের 3-4টে যেটি মেইন কাজগুলো করে, যেমন এই যে ডাবল হেলিক্স থেকে সিঙ্গেল হেলিক্স যে স্ট্রাকচার তৈরি হবে, বা ডাবল স্ট্র্যান্ডের থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডের যে স্ট্রাকচার তৈরি হবে, এইটা একটা এনজাইম করে, এটাকে বলা হয় হেলিকেজ এনজাইম। হেলিকেজ এর কাজ হচ্ছে এই ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, দ্যাট মিন্স নিউক্লিওটাইডের ভিতরে যে বন্ডিং আছে এই বন্ডটাকে ভেঙে ফেলে, হেলিকেজ। আচ্ছা, এখন যখন তোমার ডিএনএ পলিমারেজ যখনই ভেঙে যাবে, তখনই ডিএনএ পলিমারেজ কাজ শুরু করবে ইন টার্মস অফ 3 প্রাইম টু 5 প্রাইম যে তোমার স্ট্রেনটা থাকবে সেখানে। দেখো রাইট সাইডে দেখো একটি এই যে এর কমপ্লিমেন্টারি, এটাকে আমরা বলি লিডিং স্ট্রেন। যে স্ট্রেনটাই প্রথমে তোমার ডিএনএ সিনথেসিস শুরু হয়, দ্যাট মিন্স 5। মিউট করে দাও, যে আমি কিন্তু মিউট করে রাখছিলাম, দেখো অনেকে ইয়ে করছে, মিউট করে দাও। 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে তৈরি হচ্ছে এই স্ট্রেনটাকে বলা হয় লিডিং স্ট্রেন। যে নতুন কমপ্লিমেন্টারি স্ট্রেনটা 5 প্রাইম টু 3 প্রাইম তৈরি হচ্ছে সেটাকে বলা হয় লিডিং স্ট্রেন, লিড করছে সে, এই রেপ্লিকেশনটাকে লিড করছে। আর একটা পয়েন্ট আছে দেখো, রেপ্লিকেশন ফর্ক মানে যেখানে জাস্ট ব্রেকেজ হচ্ছে বাই দ্য অ্যাকশন অফ এনজাইম হেলিকেজ। হেলিকেজ এনজাইম দ্বারা এই নাইট বন্ডগুলো ভেঙে যাচ্ছে এবং সেইটাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক জাস্ট আস্তে 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 উপর দিকে যেতে থাকবে, একটা একটা নিউক্লিওটাইড তারা ভেঙে ভেঙে থাকবে। আর যেই স্ট্রেন দেখো অপোজিট একটি স্ট্রেন থাকবে, যেটা আমরা দেখবো যে 5 প্রাইম টু 3 প্রাইম, সেই স্ট্রেনটাই দেখো 3 প্রাইম যেটা 3 প্রাইম থেকে আসছে। সেইখানে এখন প্রশ্ন হলো, এইটি তো আমরা একবারে পাবো না, যেটা রাইট সাইডের ক্ষেত্রে লিডিং স্ট্রেন্ডের ক্ষেত্রে দেখো একবার শুরু হয়েছে, এটি অলরেডি সিনথেসিস হইতেই থাকতেছে, তাই না? কিন্তু লেফট সাইড যেটি স্ট্রেন্ড, যেটিকে আমরা ল্যাগিং স্ট্রেন্ড বলছি, সেইখানে কিন্তু রেপ্লিকেশন ফর্ক থেকে শুরু হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, কারণ এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম উল্টা দিকে যাচ্ছে, এটাকে আমরা ল্যাগিং স্ট্রেন্ড বলছি। এখন প্রশ্ন আসতে পারে, বা এখানে একটা কনসেপ্ট হলো তোমার, এখানে কিন্তু ছোট ছোট প্রথমে ছোট ছোট ফ্র্যাগমেন্ট তৈরি হবে, ডিএনএ এর ছোট ছোট ফ্র্যাগমেন্ট তৈরি হবে, যেটা লিডিং স্ট্রেন্ডে একটা ফ্র্যাগমেন্ট তৈরি হবে, কিন্তু ল্যাগিং স্ট্রেন্ডে ছোট ছোট ফ্র্যাগমেন্ট। দেখো এখানে আসলে এগুলো ব্ল্যাকবোর্ডে না লিখে দেখাইলে আসলে বোঝা ডিফিকাল্ট। এখানে দেখো মার্ক দেওয়া আছে, এইটুকু একটি প্রথমটুকু একটা ফ্র্যাগমেন্ট, সেকেন্ডটুকু একটা ফ্র্যাগমেন্ট, এইভাবে আবার যে রেপ্লিকেশন ফর্ক যত উপর থাকবে তখন তার উপরে আবার একটা করে ফ্র্যাগমেন্ট তৈরি হবে। এই ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হবে ছোট ছোট প্রাইমার এখানে যুক্ত হয়ে, ছোট ছোট সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ প্রাইমার যুক্ত হয়ে এই ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হবে। সো এখানে আরেকটি এনজাইম লাগবে, সেটিকে আমরা বলি প্রাইমেস। আরেকটি এনজাইম লাগবে, সেটি হচ্ছে প্রাইমেস। তো আমরা হেলিকেজ বললাম, প্রাইমেজ বললাম, এবং ডিএনএ সিনথেসাইজ যে করছে এটা ডিএনএ পলিমারেজ। অলরেডি তোমরা জানো যে লিডিং স্ট্র্যান্ডে যেটি নতুন ডিএনএ সিনথেসাইজ হচ্ছে এটি হচ্ছে ডিএনএ পলিমারেজ। এরপরে এখন আমরা আসি যে ল্যাগিং স্ট্র্যান্ডে যে ছোট ছোট ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে, এগুলো আবার পরবর্তীতে একটার সঙ্গে আরেকটা যুক্ত হবে, যুক্ত হয়ে পরে একটি নিউ স্ট্র্যান্ড, টোটাল একটি নিউ স্ট্র্যান্ড তৈরি করবে। এই যে যুক্ত হয়, এইটিকে আবার যুক্ত করবে লাইগেজ নামে আরেকটি এনজাইম, লাইগেজ। সেই এনজাইমটা এই ছোট ছোট ফ্র্যাগমেন্ট গুলোকে যুক্ত করবে। ও আরেকটা জিনিস দেখো, এই যে ছোট ছোট ফ্র্যাগমেন্ট তৈরি হবে এগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট নাম শুনছো কিনা তোমরা আমি জানি না, নাম শুনতেও পারো, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। জি স্যার। এটি হচ্ছে তোমার ল্যাগিং স্ট্র্যান্ডে যে ছোট ছোট সেগমেন্ট অফ ডিএনএ তৈরি হয়, এই প্রতিটি সেগমেন্টকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এবং এই ফ্র্যাগমেন্ট গুলো পরবর্তীতে লাইগেজ এনজাইমের দ্বারা একটি আরেকটির সঙ্গে যুক্ত হয়ে একটি কমপ্লিট ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে, যেটি লিডিং স্ট্র্যান্ডে একটি সিঙ্গেল ডিএনএ তৈরি হয়, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডে অনেকগুলো সেগমেন্ট ডিএনএ তৈরি হয়, হয়ে তারপরে এখান থেকে তোমার দুইটা নতুন ডিএনএ তৈরি হবে। দিস ইজ দ্য সেমি কনজারভেটিভ মেথড অফ ডিএনএ রেপ্লিকেশন। এখন দেখো বাম পাশে আমি লিখছি, এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখানে আর খুব বেশি বলার কিছু নাই। ফিচার্স কি? synthesis of 4 types of deoxyribonucleoside triphosphate, that means nucleotide, disruption of hydrogen bond, progressive separation of two strain, unpaired bases bind with complementary base, adjacent daughter nucleus.
স্যার ওকাজাকি ফ্র্যাগমেন্ট একটু আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, ওকাজাকি ফ্র্যাগমেন্ট হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। ডিএনএ রেপ্লিকেশনের সময় দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়, একটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড আর একটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ডে একটি সিঙ্গেল কমপ্লিমেন্টারি ডিএনএ ফ্র্যাগমেন্ট থাকে, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডে দেখো, ল্যাগিং স্ট্র্যান্ডে রেপ্লিকেশন ফর্ক যখন উপর দিকে যাবে তখন ওইখানে একটি ফ্র্যাগমেন্ট তৈরি হবে। দ্যাট মিন্স লিডিং স্ট্র্যান্ডে শুরু হয় একবারে নিচ থেকে। আমি ডিরেকশন বললাম না, ডিরেকশন বললে তোমরা কনফিউজ হবে। দেখো এই ফিগারে দেখো, একবারে নিচ থেকে, রাইট সাইডে একবারে নিচ থেকে তৈরি হচ্ছে, উপরে চলে যাচ্ছে, রেপ্লিকেশন ফর্ক উপর দিকে যাচ্ছে, এই ডিএনএ উপর দিকে সিনথেসিস হচ্ছে। কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডে ডিএনএটা সিনথেসিস শুরু হচ্ছে রেপ্লিকেশন ফর্ক থেকে, যাচ্ছে নিচের দিকে। তাহলে রেপ্লিকেশন ফর্ক থেকে একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট তৈরি হওয়া শুরু হলো, এদিকে রেপ্লিকেশন নিচের দিকে নামবে, কিন্তু রেপ্লিকেশন ফর্কটা যাবে উপরের দিকে। তার মানে ওইটি একটি ফ্র্যাগমেন্ট হবে, আবার উপর দিকে গিয়ে আবার কিছু দূর যাওয়ার পর আবার একটা নতুন ফ্র্যাগমেন্ট হবে। এই যে ছোট ছোট ফ্র্যাগমেন্ট গ্রিন কালার দিয়ে দেওয়া আছে ল্যাগিং স্ট্র্যান্ডে, দেখো দুইটা ফ্র্যাগমেন্ট এখানে দেওয়া আছে। এই যে ছোট ছোট ফ্র্যাগমেন্ট তৈরি হবে, এই ফ্র্যাগমেন্ট গুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্ট গুলো পরবর্তীতে একটির সঙ্গে আরেকটি লাইগেজ এনজাইম দ্বারা যুক্ত হয়ে আরেকটি কমপ্লিমেন্টারি সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করে। বোঝা গেছে? বুঝতে পারছো? স্যার জি স্যার। ওকে, তারপর আমরা যেটা বলতেছিলাম যে অ্যাডজেসেন্ট ডটার নিউক্লিয়ার জয়েন্ট বাই ফসফোডাইস্টার লিংকেজ এন্ড প্রোটিউস। হ্যাঁ স্যার প্রাইমেজ এনজাইমের কাজটা আরেকটু বলবেন? প্রাইমেজ এনজাইমের কাজ হচ্ছে, আমরা যে বলছিলাম তোমার রেপ্লিকেশন ফর্ক থেকে নিচের দিকে যখন তৈরি হবে, তার মানে কি ছোট ছোট ফ্র্যাগমেন্ট, এটা কিভাবে তৈরি হবে? এখানে তো তোমার কোনো তৈরি হচ্ছে না, কোনো ডিএনএ ফ্র্যাগমেন্ট নাই। তাহলে প্রথমে হতে হবে কি রেপ্লিকেশন ফর্কের জাস্ট নিচে, যেখানে রেপ্লিকেশন ফর্ক সাপোজ 10টি নিউক্লিওটাইডের পরে রেপ্লিকেশন ফর্ক 10টি নিউক্লিওটাইড চলে গেল, তখন ওই ফ্র্যাগমেন্টটাকে কমপ্লিমেন্টারি ফ্র্যাগমেন্ট তৈরি করার জন্য ওখানে একটি ছোট্ট প্রাইমার যুক্ত হবে, যেটি তোমার লিডিং স্ট্র্যান্ডেও কিন্তু যুক্ত হবে, কিন্তু একবার যুক্ত হবে। লিডিং স্ট্র্যান্ডে একবার যুক্ত হইলে আর কোনো সমস্যা নেই, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডে বারবার ওই প্রাইমারটা যুক্ত হবে। এই প্রাইমারটা সংযুক্ত, এই যে ডিএনএ এর সাথে যুক্ত হবে, সেটিকে আমরা বলতেছি প্রাইমেজ এনজাইম। যে এনজাইমের মাধ্যমে যুক্ত হবে সেটিকে প্রাইমেজ এনজাইম। প্রাইমেজের মাধ্যমে যুক্ত হওয়ার পরে ডিএনএ পলিমারেজ কাজ শুরু করবে টু এলংগেট দ্য নিউক্লিওটাইড। বুঝতে পারছো? স্যার এতটা ক্লিয়ার হয়নি, বুঝিনি। কোন জায়গায় তুমি বুঝতেছো না সেটা আমাকে বলো, যে প্রাইমেজের কাজ কি? জি স্যার, ল্যাগিং স্ট্র্যান্ডটা বুঝিনি। প্রাইমেজের কাজ হচ্ছে প্রাইমারকে যুক্ত হবে জাস্ট রেপ্লিকেশন ফর্কের নিচে। ডিএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ যেখানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যাবে সেইখানে যুক্ত হবে। এখানে দেখো রেপ্লিকেশন ফর্ক যে আমি লিখছি, রেপ্লিকেশন ফর্কের জাস্ট ল্যাগিং স্ট্র্যান্ড দেখো, সাপোজ AGAC 4টা নিউক্লিওটাইড আছে, এইটার একটি কমপ্লিমেন্টারি আরএনএ প্রাইমার, এটি একটি কমপ্লিমেন্টারি প্রাইমার এইখানে যুক্ত হবে AGAC তে। যখনই যুক্ত হবে এই যুক্তটা করবে হচ্ছে প্রাইমেজ। আর যুক্ত হওয়ার পরে তো তোমার ডিএনএ পলিমারেজ এরপরে টির সঙ্গে কমপ্লিমেন্টারি, সির সঙ্গে সিসিসি, এইভাবে কমপ্লিমেন্টারি তৈরি করতেই থাকে। বুঝতে পারছো এখন? জি স্যার বুঝছি। বুঝছো? অতটা ক্লিয়ার না এখন আমি বললাম। হ্যাঁ বলো স্যার। ল্যাগিং স্ট্র্যান্ড আর হচ্ছে লিডিং স্ট্র্যান্ড দুটাই তো নিউ ডিএনএ না? না না ডিরেকশন তো না 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 না, ল্যাগিং স্ট্র্যান্ড আর লিডিং স্ট্র্যান্ড দুইটা কেন তোমার একই ডিএনএ হবে? দুইটা তো ডাবল হেলিক্স থেকে দুইটা সিঙ্গেল হেলিক্স তৈরি হচ্ছে। ডাবল হেলিক্স ভেঙে যায়, দুইটা সিঙ্গেল হেলিক্স তৈরি হচ্ছে না? একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, আর একটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন, তাই হচ্ছে কিনা? জি স্যার। এই যে 5 প্রাইম টু 3 প্রাইম যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড, আর 3 প্রাইম টু 5 প্রাইম যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগার্ড মানে কি? অলস। আর লিড দাও মানে কি? জি স্যার। তো এইখানে যে লিড দিচ্ছে, এখানে লিড দিচ্ছে হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম যে স্ট্র্যান্ড আছে সেটা, আর ল্যাগার্ড কন্ডিশনে আছে 3 প্রাইম টু 5 প্রাইম যেটা সেটা। কেন? ডিএনএ অলওয়েজ সিনথেসাইজ ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। বোঝা গেছে এখন? জি স্যার। স্যার ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হওয়ার কি কোনো রিজন আছে নাকি? না না, এটা তো অটোমেটিক। তুমি একটা ডিএনএ কে তুমি আমি তোমাদেরকে বলি, জাস্ট এখনই তোমাদের কাছে খাতা থাকলে তুমি একটা 5 ডিএনএ ডাবল হেলিক্স আঁকো না কেন ওখানে?
ডিএনএ ডাবল হেলিক্স একে একটা স্ট্র্যান্ডকে দাও 5 প্রাইম টু 3 প্রাইম আর একটা স্ট্র্যান্ডকে দাও 3 প্রাইম 5 প্রাইম, তারপরে দুইটাকে জাস্ট সেপারেট করো। সেপারেট করলে বুঝতে পারবে যে কোনটা লিডিং স্ট্র্যান্ড আর কোনটা ল্যাগিং স্ট্র্যান্ড। বুঝা গেছে? জি স্যার। জাস্ট তুমি তোমার এখন তোমার হাতের কাছে যে কলম খাতা থাকে, তুমি জাস্ট এই একটা ডিএনএ ড্র করো ডাবল হেলিক্স স্ট্রাকচার, তারপরে ভেঙে ফেলো। ভেঙে ফেলে দেখবে একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন আর একটা হবে 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন। 5 প্রাইম টু 3 প্রাইম যে ডিরেকশন যেটা হবে সেটাকে আমরা লিডিং স্ট্র্যান্ড বলবো, কারণ কি এটা ডিএনএ নিচ থেকে উপর দিকে সোজা তৈরি হইতে থাকবে। আর ল্যাগিং স্ট্র্যান্ডটা হবে কি যে রেপ্লিকেশন ফর্ক থেকে নিচের দিকে তৈরি হবে, কারণ এটা 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে আছে। জি স্যার, রেপ্লিকেশন ফর্ক কি বলছিলাম যেখানে ইচ্ছে ল্যাগিং। সেখানে যুক্ত হতে পারে? হ্যাঁ, রেপ্লিকেশন ফর্ক কি যেখানে ইচ্ছে সেখানে যুক্ত হতে পারে? রেপ্লিকেশন ফর্কটা আমরা বলতেছি কোথায়, যেখানে নিউক্লিওটাইডটা ভেঙে যাচ্ছে, এটা শুরু হবে একেবারে নিচে, ভেঙে 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 এখন এখানে যে রেপ্লিকেশন ফর্ক আছে এটি, এই ধরো আর 30 সেকেন্ড পরে চলে যাবে সিজি, তার 30 সেকেন্ড পরে চলে যাবে টিএ, তার 30 সেকেন্ড পরে যাবে টিএ, তারপরে 30 সেকেন্ড পরে যাবে জিসি। এইভাবে সে উপর দিকে চলতেই থাকবে। রেপ্লিকেশন ফর্ক আর কিছুই না, যেই জায়গায় যে পজিশনটা নিউক্লিওটাইডটার হাইড্রোজেন বন্ডিংটা ভেঙে যাচ্ছে সেটি হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে, তেমন তার নিচ থেকে থেকে স্যার ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হতে থাকবে। তৈরি হবে, রাইট রাইট রাইট। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। এটা আসলে আমি কি বলবো, ড্রয়িং করে তোমাদের দেখাইলে জিনিসটা আরো সুন্দর লাগতো, এই জন্য এখানে এই জন্য আমি বলি তোমরা নিজেরাই খাতায়, আমি যখন কথা বলবো একটা খাতা কলম পাশে রাখবা, কিছু জিনিস তুমি নিজেই তৈরি করতে গেলে তুমি বুঝতে পারবা। যেমন এই জিনিসটা জাস্ট তুমি নিজেই, আমি যেটা ড্রয়িং করা আছে এখানে, এটাকে তুমি নিজে ড্রয়িং করতে যাও, তাহলে তুমি বুঝতে পারবা যে আমি যে কথাগুলো বলছি সেটা কি সুন্দর মিলে যাচ্ছে। এনিওয়ে, ঠিক আছে, দিস ইজ দ্য সেমি কনজারভেটিভ মেথড অর সেমি কনজারভেটিভ মডেলস অফ ডিএনএ রেপ্লিকেশন। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমরা যাব, এটি আরো একটু কমপ্লেক্স জিনিস, কমপ্লেক্স না, এটি সহজ জিনিস, তোমরা একটু বোঝার চেষ্টা করবা। যে এতক্ষণ আমরা বললাম জিন বা ডিএনএ বিভিন্ন কিছু বললাম, আসলে এটার স্ট্রাকচারটা কি রকম, এটা দেখতে কি রকম, যদি আমরা মাইক্রোস্কোপে দেখি বা যদি আমরা বেসড অন দা ফাংশন, তাদের ফাংশনের উপর বেসিস করে দেখি, তাহলে এটা কি রকম। একটি জিন প্রথমে কি তৈরি করে, মানে জিন মানে তো আমরা বুঝি ডিএনএ, তাই না, এ সেগমেন্ট অফ ডিএনএ। ডিএনএ ডেফিনিশন আমরা বলি যে সেগমেন্ট অফ ডিএনএ অর এ ফ্র্যাগমেন্ট অফ ক্রোমোসোম এটসেট্রা এটসেট্রা হুইচ ট্রান্সমিট ক্যারেক্টার ফ্রম প্যারেন্ট টু অফস্প্রিং, এইভাবে আমরা বলি। তাহলে এখন এই যে তোমার ক্যারেক্টার যাবে, কোন একটি ক্যারেক্টার যে এক্সপ্রেস হবে, এটা কে কন্ট্রোল করবে? ডাইরেক্ট ডিএনএ কন্ট্রোল করবে? একটু প্রোটিন কন্ট্রোল করবে, রাইট? প্রোটিন, এটি কন্ট্রোল করবে একটি প্রোটিন, এবং সেটি কিন্তু আলটিমেটলি একটি জিনের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা তৈরি হয় দুইটা স্টেপের মাধ্যমে। তো এখানে আমরা বলছি ফাংশন অফ জিন ইন প্রোটিন সিনথেসিস। সো দুইটা স্টেপ আছে, একটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন আর একটাকে আমরা বলি ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশনটা হচ্ছে ডিএনএ ইজ কপিড টু মেসেঞ্জার আরএনএ, মানে একটি ডিএনএ ফ্র্যাগমেন্ট থেকে একটি আরএনএ তৈরি হবে, একটি ডিএনএ থেকে একটি আরএনএ তৈরি হবে, দ্যাট ইজ ট্রান্সক্রিপশন। স্যার শুনতে পাচ্ছি না স্যার। স্যার হ্যালো, শুনতে পাচ্ছি না। স্যার আপনার মাইকটা মনে অফ হয়ে গেছে। স্যার ক্লাস থেকেই বের হয়ে গেছে। আর তো স্লাইডও অফ হয়ে গেছে, সবই তো অফ। স্যার আছে ক্লাসে? স্যার আছে, স্যার আছে, কিন্তু স্যারের তো স্যার মনে হয় ব্যস্ত আসছে বা ফোনে কথা বলতেছে, এজন্য অফ করে রাখছে। হতে পারে।
হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। তোমাদের মধ্যে কেউ মানে এখানে হয়েছে কি প্রবলেম হয়েছে কি কোনোভাবে আমি হোস্ট থেকে ইয়েতে চলে গেছিলাম, আমি জানি না কি 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 জন্য, এই জন্য আনমিউট হয়ে গেছিলাম। এনিওয়ে, সো দুইটা স্টেপের মাধ্যমে আমরা যেটা বলতেছিলাম, আমার কতটুকু শুনছো তোমরা বলো দেখি? ট্রান্সক্রিপশনটা বলছিলাম। ট্রান্সলেশন হয় স্যার। আচ্ছা শোনো, একটি জিন ফাংশন করে একটি প্রোটিন তৈরির মাধ্যমে। এইখানে দুইটা স্টেপ আছে, একটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন, আরেকটাকে বলি আমরা ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশনটা হচ্ছে সিম্পল কথায় সিনথেসিস অফ আরএনএ ফ্রম ডিএনএ। ডিএনএ থেকে আরএনএ যে তৈরি হয় সেটিকে আমরা ট্রান্সক্রিপশন বলি। আর ট্রান্সলেশন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, সিনথেসিস অফ প্রোটিন বেসড অন আরএনএ ইনফরমেশন। আরএনএ তে যে ইনফরমেশন থাকবে সেই অনুযায়ী একটি প্রোটিন তৈরি হওয়াকে আমরা বলবো ট্রান্সলেশন। এই ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয় এটাকে আসলে বেসিক্যালি, কারণ আরএনএ অনেক রকম আছে, কি কি ধরনের আরএনএ আছে বলো দেখি? মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ, রাইট, এইচআরএনএ, রাইবোজোমাল আরএনএ। বেসিক্যালি তিন ধরনের, জেনারেলি আমরা বলি তিনটা আরএনএ আছে, একটাকে বলি মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, আর হচ্ছে রাইবোজোমাল আরএনএ। দে আর ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস। মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ, এমআরএনএ, টিআরএনএ এবং রাইবোজোমাল আরএনএ। এমআরএনএটা তৈরি হয় তোমার ডিএনএ থেকে, এমআরএনএটা তৈরি হয় ডিএনএ থেকে। আর এই আরএনএ তৈরি হয়, এই আরএনএটা আসলে কিছুই না, শুধুমাত্র কতগুলো কি বলে নিউক্লিওটাইড, সিঙ্গেল নিউক্লিওটাইডের কোড, যেই কোডগুলো পরবর্তীতে কোডন বলে, যেগুলোকে আমরা বলি কোডন। তিনটা নিউক্লিওটাইডের সিকোয়েন্সে একটি কোডন তৈরি হয়, সেই কোডন অনুযায়ী প্রোটিনগুলো একটির পর অ্যামাইনো অ্যাসিডগুলো একটির পর আরেকটি যুক্ত হয়ে একটি প্রোটিন তৈরি করে। সো দিস আর দ্য টু স্টেপস অফ প্রোটিন সিনথেসিস, আর আমরা যদি বলি জিন ফাংশন। এখন আসলে নিচে একটা অনেক হিবিজিবি ফিগার দেখা যাচ্ছে তোমাদের, এই ফিগারটা একটু বোঝার চেষ্টা করো। দেখো সবচেয়ে লেফট সাইড, একেবারে লেফট সাইডে আমাদের আছে তিনটা কালার দিয়ে বোঝানো আছে। দেখো, একটাকে আমরা বলছি ডিএনএ, একটাকে আমরা বলছি এমআরএনএ, আরেকটাকে বলছি ম্যাচিউর এমআরএনএ, এবং ফাইনালি একটি প্রোটিন। ফাইনালি লাস্টে দেওয়া আছে একটি প্রোটিন। সো আমরা এখানে দেখব যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ এ জিন এট ডিফারেন্ট লেভেল, মানে বিভিন্ন লেভেলে একটি জিনের কি কি স্ট্রাকচারাল কম্পোনেন্ট থাকে। সো এটা প্রথমে আমরা বলবো, সাপোজ ডিএনএ লেভেল, একটি ডিএনএ লেভেলে একটি জিনের কি কি স্ট্রাকচারাল কম্পোনেন্ট আছে। দেখো এখানে আছে প্রথম যে একটি বড়, ব্রডলি যদি আমরা চিন্তা করি, লেখা আছে রেগুলেটরি সিকোয়েন্স, তারপর আছে ওপেন রিডিং ফ্রেম, তারপরে এগেইন আছে রেগুলেটরি সিকোয়েন্স। তিনটা, এই তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো এখন না? আচ্ছা, মানে মাঝে মাঝে একটু সাউন্ড দেবা, না হলে আমি ভাবলাম যে আবার আমি চলে গেলাম কিনা। তো যাই হোক, তিনটা পার্ট ডিএনএ লেভেলে। প্রথমে আমরা ডিএনএ লেভেলে কনসিডার করতেছি তিনটা পার্ট, রেগুলেটরি সিকোয়েন্স, ওপেন রিডিং ফ্রেম এন্ড এগেইন রেগুলেটরি সিকোয়েন্স। আচ্ছা, প্রথম রেগুলেটরি সিকোয়েন্স যেটা, নয়েজ আসতেছে, সবাই তোমরা একটু ইয়ে করো, মিউট করে নাও, নয়েজ আসতেছে। তাহলে আমরা যে বলছিলাম প্রথম রেগুলেটরি যে সিকোয়েন্স, এইখানে আবার কতগুলো কম্পোনেন্ট থাকে, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। দেখো ইয়েলো কালার দিয়ে এখানে দেখানো আছে। প্রথম যে কম্পোনেন্ট থাকে সেটিকে আমরা বলি ইনহ্যান্সার বা সাইলেন্সার। আমি প্রতিটা কম্পোনেন্ট যখন বলবো তখন তার কাজও বলবো, এর কাজ কি থাকে। ইনহ্যান্সার এন্ড সাইলেন্সার। ইনহ্যান্সার মানে কি, যে কোনো কিছুকে ত্বরান্বিত করা, আর সাইলেন্স মানে কোনো কিছু বন্ধ করে দেওয়া। সো ডিএনএ এর এই পার্টটুকুর কাজ হবে এর ট্রান্সক্রিপশনটাকে আইদার প্রমোট করবে অথবা সাইলেন্স করবে, আইদার ইনহ্যান্স করবে অথবা সাইলেন্স করবে। দিস ইজ দ্য পার্ট অফ ডিএনএ। দেন সেকেন্ড পার্ট, প্রমোটার, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সব অনেক ডিএনএতে ইনহ্যান্সার সাইলেন্স না, কিন্তু এমন কোনো জিন নাই যার প্রমোটার নাই। প্রমোটার যদি না থাকে সেই জিনের কোনো ফাংশন লিড করবে না। সো প্রমোটারের ফাংশন হচ্ছে একটি জিনের ট্রান্সক্রিপশনটাকে প্রমোট করা।
মনে রাখবে, আবার বলছি আমি, যে প্রমোটার যদি না থাকে ওই জিনটি কোনো কাজ করবে না, ওই জিনের কোনো ফাংশন হবে না, ওই জিনের ট্রান্সক্রিপশন হবে না, ওই জিনের ট্রান্সলেশন হবে না। সো এই ট্রান্সক্রিপশন কন্ট্রোল বাই দিস প্রমোটার। দেন কাম টু দ্য blue color 5 prime UTR. UTR means untranslated region. Untranslated region. 5 prime portion যেহেতু আছে সেটাকে আমরা বলি 5 prime UTR. Similarly, আগে আমরা আরেকটা রেগুলেটর সিকোয়েন্স রাইট সাইডে দেখো আবার রেগুলেটরি সিকোয়েন্স আছে, এইখানেও সেম একই কালার দেওয়া আছে দেখো 5 প্রাইম UTR এর মতো, সেটাকে আমরা বলি 3 প্রাইম UTR। 3 প্রাইম UTR। এবং তারপরে আবার তোমার সাইলেন্সার থাকতে পারে, ইনহ্যান্সার থাকতে পারে, বিভিন্ন এই ধরনের কোনো কম্পোনেন্ট থাকতে পারে। সো এখন আমরা আবার যদি আমরা একটু আরেকটা জিনিস যেটা মেইন কাজ করে, যেটি মেইন প্রোটিন তৈরি করে, সেটাকে বলা হয় ওপেন রিডিং ফ্রেম, অর সংক্ষেপে ORF। এটা হচ্ছে তোমার মেইন পার্ট। এই পার্টটুকুই ফাইনালি কিন্তু আমার প্রোটিন তৈরি করবে। সেটি তোমার দেওয়া আছে দেখো ব্ল্যাক কালার থেকে রেড কালারের লাস্ট পর্যন্ত। প্রথম যে ব্ল্যাক কালার, এটাকে বলা হয় স্টার্ট, দ্যাট মিন্স ট্রান্সক্রিপশন অর ট্রান্সলেশন স্টার্টস ফ্রম দিস পয়েন্ট, এবং অলওয়েজ স্টার্ট কোডন ইজ ফিক্সড। তোমরা জানো কিনা ATG, তিনটি নিউক্লিওটাইড মিলে একটি স্টার্ট কোডন হয় ATG। তোমরা একটু মেমো করে রাখো, পাশে তোমার খাতায় লিখে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। যত জিন আছে ATG, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন। ATG, adenine, thymine, guanine. This is the start codon of all genes. এইটি যদি না থাকে তাহলে কোনো জিনই, সেটাকে আমরা মানে কোনো জিনই বলতে পারবো না। মানে প্রতিটা জিন, যত ধরনের জিন আছে, প্রতিটা জিনের প্রথম তিনটি বেস পেয়ার হচ্ছে ATG, এবং এইটার একটা ইউনিভার্সাল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মিথিওনিন। এই ATG কোডনটা অ্যামাইনো অ্যাসিড মিথিওনিনকে কোড করে। আচ্ছা, এরপরে লাস্টে থাকবে দেখবা স্টপ কোডন। এখানে একটা স্টপ কোডন থাকবে, এটা TAA, ATT, TAG তিনটাই হইতে পারে। স্টপ কোডনের কাজ হচ্ছে এই কোডনটা কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না। স্টপ কোডনটা কোনো অ্যামাইনো অ্যাসিডকেই কোড করতে পারে না, ফলে ওইখানে গিয়ে আর ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন আর হয় না। ওইখানে গিয়ে যেহেতু কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না, ওইখানে গিয়ে তোমার প্রোটিন সিনথেসিসটা স্টপ হয়ে যায়। কারণ প্রোটিন বলতে আমরা বলতেছি যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, কিন্তু যখনই কোনো অ্যামাইনো অ্যাসিড পাবে না তখনই তার মানে শেষ, ওই প্রোটিনটা সিনথেসিস কমপ্লিটেড। সো দিস ইজ ডিএনএ লেভেল। ডিএনএ লেভেলে এটি থাকে যে প্রথমে রেগুলেটরি সিকোয়েন্স থাকবে, তারপর ওপেন রিডিং ফ্রেম থাকবে, তারপর আবার রেগুলেটরি সিকোয়েন্স থাকবে। রেগুলেটরি সিকোয়েন্সের কাজ হচ্ছে ট্রান্সক্রিপশনটাকে রেগুলেট করা। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দুটেই বলি আমরা, ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশনকে রেগুলেট করবে রেগুলেটরি সিকোয়েন্স। আর ওপেন রিডিং ফ্রেম এর কাজ হচ্ছে মেইন প্রোটিন সিনথেসিস করা। মেইন প্রোটিনের জন্য যে অ্যামাইনো অ্যাসিড গুলো কোড থাকবে, সেই কোডের ইনফরমেশন গুলো এই ডিএনএ তে থাকবে। আচ্ছা, এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হবে এমআরএনএ। সেই এমআরএনএ কোন পোরশনটি থাকবে, ডিএনএ এর কোন পোরশনটি থাকবে? এখানে থাকবে ডিএনএ রেগুলেটরি সিকোয়েন্সের প্রথম যে ব্লু পার্টটুকু, দ্যাট মিন্স 5 প্রাইম ইউটিআর এন্ড লাস্ট 3 প্রাইম ইউটিআর পর্যন্ত। দ্যাট মিন্স ইউটিআর পোরশনটা এমআরএনএ তে ইনট্যাক্ট থাকবে। আর কি থাকবে? ডিএনএ তে, সরি এখানে একটু বলতে ভুলে গেছি আমি, ওপেন রিডিং ফ্রেমে কিন্তু আবার দুইটা পার্ট আছে দেখো, একটা রেড কালার পার্ট আর একটা হচ্ছে অ্যাশ কালার পার্ট। তো রেড কালার পার্টটাকে আমরা বলি এক্সন, আর অ্যাশ কালার পার্টটাকে বলি আমরা ইন্ট্রন। রেড কালার পার্টটাকে আমরা বলি এক্সন এবং অ্যাশ কালার পার্টটাকে আমরা বলি ইন্ট্রন। তো যখন পার্ট কোনটা বুঝতেছি না, এই যে তোমার ধরো ওপেন রিডিং ফ্রেমের ভিতর দুইটা কালার আছে না, একটা রেড কালার আর একটা অ্যাশ কালার বা ড্যাশ কালার যেটি বলি আমরা, সাদা টাইপের। ও আচ্ছা জি স্যার, ওইটাকে আমরা অ্যাশ বলছি আর কি, বা হোয়াইট কালারও তুমি বলতে পারো। সেই হোয়াইট কালার বক্স দেখো তোমার ওপেন রিডিং ফ্রেমে 1 2 3 4 5টি বক্স আছে। 3টা বক্স হচ্ছে রেড কালার আর 2টা বক্স হচ্ছে হোয়াইট আর অ্যাশ কালার। এই বক্সগুলোকে আমরা বলি এক্সন এবং হোয়াইট কালার অ্যাশ কালার বক্সগুলোকে বলি আমরা ইন্ট্রন। যখন ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরি হবে,
তখন এইখানে যে পার্ট গুলো থাকবে দেখো, প্রথমে থাকবে 5 প্রাইম ইউটিআর, উপরেরটার সাথে কম্পেয়ার করো তাহলে বুঝবা ওই পোরশনটুকুই কিন্তু নিচে নিয়ে আসা হয়েছে, যে 5 প্রাইম ইউটিআর থেকে 3 প্রাইম ইউটিআর পর্যন্ত যে পোরশন গুলো থাকবে টোটালি আসবে এই মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের মাধ্যমে একটি ম্যাচিউর আরএনএ, ম্যাচিউর মেসেঞ্জার আরএনএ তৈরি করবে। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনে কি ঘটবে তাহলে? এখানে শুধু রিমুভাল অফ ইন্ট্রন, মানে ইন্ট্রন গুলো রিমুভ হয়ে যাবে, আর কিছু না। দেখো ইন্ট্রন গুলো রিমুভ হয়ে যাবে এবং 3 প্রাইম ইউটিআর এর পরে একটি পলি এ টেইল যুক্ত হবে। পলি এ টেইল মানে হচ্ছে অনেকগুলো অ্যাডিনিন, পলি এ মানে পলি মানে অনেকগুলো, এ মিন্স নিউক্লিওটাইড অ্যাডিনিন, অনেকগুলো অ্যাডিনিন যুক্ত হবে। এটির কি কাজ করে আসতেছি আমরা? দিস ইজ দ্য সিনথেসিস অফ ম্যাচিউর এমআরএনএ ফ্রম এমআরএনএ। এখানে দেখো লেখা আছে, যেহেতু হোয়াইট কালার পার্ট যেটি ইন্ট্রন বলছিলাম সেটি আমাদের চলে গেল, তাহলে সবগুলো লাল ব্লক, রেড কালার ব্লক, দ্যাট মিন্স সবগুলো একজন একটির সঙ্গে আরেকটি পাশাপাশি যুক্ত হলো। এই যুক্ত হওয়া এই পার্টটুকুকে আমরা বলছি প্রোটিন কোডিং রিজিয়ন। ব্ল্যাক, দুইটা ব্ল্যাক আছে এখানে দেখো, প্রথম ব্ল্যাকটা হচ্ছে স্টার্ট পয়েন্ট এবং লাস্ট ব্ল্যাকটা হচ্ছে ইন পয়েন্ট। ইন পয়েন্টের যে নিউক্লিওটাইড সে কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না, এই জন্য তার আগে যে নিউক্লিওটাইড ছিল সেই পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড কোড হয়ে এটি একটি প্রোটিন ফরমেশন করবে। আলটিমেট হচ্ছে এটিকে আমরা বলবো প্রোটিন। সেটি দেখো লাস্ট প্রোটিন একটি রাউন্ড সার্কেল দিয়ে দেখানো হয়েছে, এটা জাস্ট বোঝানোর জন্য যে অ্যামাইনো অ্যাসিড গুলো পরবর্তীতে একটির সঙ্গে আরেকটি মিলিত হয়ে একটি প্রোটিন তৈরি করে। এখন আসো মেসেঞ্জার আরএনএ তে 5 প্রাইম ক্যাপ বা ই 5 প্রাইম ইউটিআর এবং 3 প্রাইম ইউটিআর এবং পলি এইল থাকে, পলি এ টেইল থাকে, যেটা আর প্রোটিনের সময় সিনথেসিস, প্রোটিন সিনথেসিসে যায় না। তাহলে এটি কেন মেসেঞ্জার আরএনএ তে থাকতে হবে? স্যার যেহেতু এমআরএনএ স্ট্র্যান্ড থেকে প্রোটিন সিনথেসিস হবে, তাহলে এমআরএনএ স্ট্র্যান্ডে তো স্যার স্টার্ট কোডিং এ টি থাকার কথা না স্যার, সেটা ইউ হয়ে যাবে না? ইউ, সরি এটা আমি পরে আসতেছি, এটা ইউ হয়ে যাবে, কিন্তু তোমার ইউজি নিউক্লিওটাইড সিকোয়েন্সটা আমি বলি নাই, আমি ডিএনএ তে বলতেছি এটিজি, ঠিক আছে? ডিএনএ তে স্টার্ট কোডন যেটি থাকবে, যখনই ডিএনএ থেকে আরএনএ হয়ে যাবে তখন যতগুলো থাইমিন আছে সব তো ইউরাসিলে পরিণত হয়ে যাবে, ইউরাসিল হয়ে যাবে, জি স্যার, তখন এইউজি হয়ে যাবে। তাহলে স্টার্ট কোডিং স্যার এইউজি হয়ে যাবে, যেটা মেথিওনিন। জি হ্যাঁ হ্যাঁ রাইট, মেসেঞ্জার আরএনএ হওয়ার পর এইউজি হয়ে যাবে, যখন মেসেঞ্জার আরএনএ হয়ে যাবে তখন এইউজি হয়ে যাবে আর কি, কারণ আরএনএ সিনথেসিস হলে টি গুলো সব ইউ হয়ে যাবে, এইজন্য আমি ওটা বলি নাই আর কি। জি স্যার। আচ্ছা, আর এখন এই যে আমি বললাম যে 5 প্রাইম ক্যাপ এবং পলি এ টেইল, এটি কাজ কি? এটির কাজ হচ্ছে এই মেসেঞ্জার আরএনএটাকে প্রোটেক্ট করা, মেসেঞ্জার আরএনএটাকে প্রোটেক্ট করা, প্রোটেক্ট করে রাখবে ফর ডিগ্রেডেশন, কারণ আরএনএটা সহজেই ডিগ্রেড হয়ে যায়, আরএনএটা সহজেই ডিগ্রেড হয়ে যায় আরএনএজ এনজাইমের মাধ্যমে। আরএনএজ একটা এনজাইম আছে, এই এনজাইমটা যখনই আরএনএ সংস্পর্শে আসবে তখনই এই আরএনএটা নষ্ট হয়ে যাবে, ডিগ্রেডেশন হয়ে যাবে। এই জন্য 5 প্রাইম ক্যাপ এবং পলি এ টেইল থাকে, যাতে আরএনএস যে এনজাইম এটি এখানে এসে যুক্ত হইতে না পারে, এইটি যাতে কোনোভাবে এই আরএনএ এখানে আরএনএ যা তৈরি হবে সেখানে যুক্ত হইতে না পারে, কারণ ওটা যুক্ত হইলে সাথে সাথে এই আরএনএটা ডিগ্রেড করবে। সো দিস ইজ দ্য ফাংশন অফ 5 প্রাইম ক্যাপ এবং পলি এ টেইল। আর তোমার 5 প্রাইম ইউটিআর এবং 3 প্রাইম ইউটিআর এর কাজ, এইটি আসলে বেসিক্যালি তোমার যে প্রোটিন কোডিং রিজিয়ন, এই কোডিং রিজিয়নকে কন্ট্রোল করবে প্রোটিন সিনথেসিসের জন্য। কারণ তোমার প্রোটিন সিনথেসিস আসলে কিভাবে হবে? মেসেঞ্জার আরএনএ তো প্রোটিন সিনথেসিস করবে না, মেসেঞ্জার আরএনএ শুধু মেসেজ দেবে যে লেটস স্টার্ট ফ্রম হিয়ার এন্ড লেটস স্টপ হিয়ার, এই যে মেসেজটা দেবে, সেই মেসেজ অনুযায়ী ট্রান্সফার আরএনএ তোমার একটি একটি করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে। সেই ট্রান্সফার আরএনএ তার মানে কি, ট্রান্সফার আরএনএটাকে এটাকে রিড করতে হবে যে কি কি নিউক্লিওটাইড আছে, এই ট্রান্সফার আরএনএটা এসে যুক্ত হবে তোমার এই ইউটিআর রিজিয়নে। ইউটিআর রিজিয়নে যুক্ত হয়ে যখনই সে এটিজি পাবে তখন সে শুরু করবে তার ট্রান্সলেশন, দ্যাট মিন্স তার যে অ্যামাইনো অ্যাসিড এইউজি বা এটিজি যেটাই বলি, সেই অ্যামাইনো অ্যাসিড মিথিওনিনটা আসবে, তারপরে যেটা অ্যামাইনো অ্যাসিড যে নিউক্লিওটাইড থাকবে সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড একটির পর আরেকটি যুক্ত হবে, একটির পর আরেকটি যুক্ত হবে, যুক্ত হয়ে তোমার পরবর্তীতে ফাইনালি একটি
ফাইনালি একটি প্রোটিন তৈরি করবে, যে প্রোটিনটা তোমার রেড কালারে দেওয়া আছে। এখন আসলে তোমাদের কাছে তোমরা কোনটুকু বুঝছো কোনটুকু বুঝছো না এটা আমার জানার জন্য তোমরা প্রশ্ন করো, আমি এটাকে আরো এক্সপ্লেন করব। আমি যেটুকু করার সেটুকু আমি করে দিছি আর কি। স্যার 5 প্রাইম ইউটিআর এর একজন একজন করে বলো। প্রোটিন কোডিং কে কি করবে স্যার 5 প্রাইম ইউটিআর টা? 5 প্রাইম ইউটিআর এর এবং 3 প্রাইম ইউটিআর এর মেইন ফাংশনটা হচ্ছে তোমার যে ওপেন রিডিং ফ্রেম আছে বা প্রোটিন কোডিং রিজিয়ন আছে এটাকে ইনট্যাক্ট করা, এটাকে ইনট্যাক্ট রাখা। আর একটি কাজ হয় যে ট্রান্সফার আরএনএ এসে এখানে যুক্ত হয়, 5 প্রাইম ইউটিআর রিজিয়নে এসে যুক্ত হয়ে সে সামনের দিকে যেতে থাকবে এবং যখনই এটিজি বা এইউজি স্টার্ট প্রোটিন সিনথেসিসের একটি স্টার্ট কোডন পাবে তখনই সে সাথে সাথে ওই অ্যামাইনো অ্যাসিডটা একটির পর একটি করে নিয়ে আসবে। কালো অংশটুকুর কাজ মানে স্টার্টের ক্ষেত্রে কালো অংশটুকু কি কাজ করবে? কালো অংশটুকু আসলে এখানে বোঝানো হয়েছে শুধুমাত্র স্টার্ট কোডন জন্য, ওটা কোনো কাজ নেই। ওইটা হচ্ছে এটিজি ডিএনএ লেভেলে এবং আরএনএ লেভেলে এইউজি, এই তিনটা নিউক্লিওটাইড মিলে একটি কোডন, সেই কোডনটা এখানে বোঝানো হয়েছে স্টার্ট কালো, আর স্টপ হচ্ছে তোমার স্টপটাও কালো বোঝানো হয়েছে। এখানেও তিনটা নিউক্লিওটাইড থাকে, যে নিউক্লিওটাইড তিন নিউক্লিওটাইডের কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না। স্যার এখানে 5 প্রাইম ইউটিআর হলো কেন, অন্য কিছু হতে পারছে না, না? 5 প্রাইম ইউটিআর হলো কারণ এই রিজিয়নটা ট্রান্সলেশন হয় না, এই জন্য এটাকে বলা হয় আনট্রান্সলেটেড রিজিয়ন। 5 প্রাইম ইউটিআর এর এই রিজিয়নটা ট্রান্সলেশন ঘটে না, এই জন্য এটাকে বলা হয় 5 প্রাইম ইউটিআর। ট্রান্সলেশন মানে এই অংশটুকু কোনো প্রোটিন সিনথেসিস হয় না। সাজ্জাদ রেইজড হ্যান্ড। এই সাজ্জাদ রেইজড হ্যান্ড রেজ করে কোনো কথা নাই কেন? এই তোমরা বুঝতে পারছো? আর কার কোনো কোশ্চেন আছে? স্যার ইউটিআর এর প্রথম কাজটা তো হচ্ছে ইনটেক্ট করে। হ্যাঁ ইনটেক্ট রাখা, ওপেন রিডিং ফ্রেমকে, প্রোটিন কোডিং রিজিয়নকে ইনটেক্ট রাখা। স্যার ইন্ট্রন আর এক্সনের ব্যাপারগুলো স্যার গুলাই গেছে, একটু সহজভাবে একটু আরেকবার বললে ভালো হতো স্যার। আচ্ছা আমি বলতেছি তাহলে, ওপেন রিডিং ফ্রেমে দুইটা পার্ট থাকে, মানে যে অংশটু থেকে প্রোটিন তৈরি হয় সেটা দুইটা পার্ট, একটা হচ্ছে এক্সন পার্ট আর একটা হচ্ছে ইন্ট্রন পার্ট। এক্সন পার্ট গুলো ডিএনএ যখন থাকে তখন এক্সন ইন্ট্রন দুই পার্টই থাকে, কিন্তু যখন আরএনএ সিনথেসিস হয়ে যায় তখন সেখানে আর ইন্ট্রন থাকে না, ম্যাচিউর আরএনএ যখন তৈরি হয়ে যায় সেই ইন্ট্রনটা রিমুভ হয়ে যায়। দ্যাট মিনস ডিএনএ এর এই পার্টটুকু, ইন্ট্রন পার্টটুকু আসলে ফাংশনলেস, এর কোনো কাজ নেই। এখনো সায়েন্টিস্টরা এটি বলতে পারে না যে এটি আসলে কাজ কি। তো এই জন্য যেহেতু এটা ডিএনএ লেভেলে থাকে, সো ডিএনএ লেভেলে কোনো কাজ থাকলে কাজ থাকতে পারে, কিন্তু আরএনএ লেভেলে বা প্রোটিন লেভেলে এটার কোনো কাজ নেই। এই অংশটুকু যখনই তোমার ম্যাচিউর আরএনএ তৈরি হবে তখনই এই ইন্ট্রনটুকু রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে গিয়ে দুইটা এক্সন পাশাপাশি ছিল তারা একসাথে যুক্ত হয়ে যাবে। দেখো রেড কালার দুইটা একসাথে যুক্ত হয়েছে। সো ইন্ট্রনটাকে আমরা বলতে পারি ফাংশনাল মানে ফাংশনলেস পার্ট অফ ডিএনএ, যেটির কোনো কাজ নেই ডিএনএ। আর এক্সন পার্টটা মেইনলি তোমার প্রোটিনকে কোড করবে। স্যার ইন্ট্রন পার্টটা কি ন্যাচারালি রিমুভ হয়ে যাবে? ন্যাচারালি রিমুভ হবে। ন্যাচারালি তোমার এই যে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের সময় ন্যাচারালি এটি রিমুভ হয়ে ম্যাচিউর এমআরএনএ তৈরি হবে। স্যার ইন্ট্রন গুলাও তো এটার ভিতরে তো অনেক বেস আছে না? সাইলেন্সার ওটা রিমুভ হয়ে যাবে। একজন করে বলো প্লিজ, আমি আসলে দুই তিনজন একসাথে বলছি। স্যার রাইট সাইডের যে সাইলেন্সার আছে, হ্যাঁ ট্রান্সক্রিপশনের পরে শোনো, হ্যাঁ ট্রান্সক্রিপশন হওয়ার পরে এইখানে 5 প্রাইম ইউটিআর থেকে 3 প্রাইম ইউটিআর ছাড়া বাকি সব পার্ট রিমুভ হয়ে যাবে। আফটার ট্রান্সক্রিপশন 5 প্রাইম ইউটিআর এর পর আগে এবং 3 প্রাইম ইউটিআর এর পরে আর কিছু থাকবে না। স্যার ইন্ট্রন পার্টগুলো যে ওখানেও তো স্যার আমাদের যে নরমালি নিউক্লিওটাইড যেরকম ওগুলাই থাকে না? ওগুলোই থাকে তোমার যে ডিএনএ তে যে এটি জিসি এটি জিসি এটি জিসি ওই নিউক্লিওটাইড গুলোই থাকে। স্যার 3 নাম্বার ধাপে যে ম্যাচিউর এমআরএনএটা তৈরি হইলো স্যার, ওইটা পরে কি বের হয়ে এসে তারপরে প্রোটিনটা সিনথেসিস করতেছে? বের হয়ে এসে মানে
স্যার তারপরে প্রোটিনটা যে তৈরি হলো এমআরএনএটা থেকে শোনো, স্যার এমআরএনএ এর নামটা কি, আমরা কি বলছি, এটাকে বলি কি আমরা কি, মেসেঞ্জার মেসেঞ্জার আরএনএ। আচ্ছা, জি স্যার মেসেঞ্জার আরএনএ এইটির কাজ হচ্ছে মেসেজ দেওয়া। ওইটি কিন্তু বের হয়ে তো প্রোটিন তৈরি করবে না। এমআরএনএ তে সাপোজ প্রোটিন কোডন রিজিয়নে আছে আসলে কি, সাপোজ AUG প্রথমে স্টার্ট কোডন, তারপরে ATG, তারপরে GAC, CCG, এইরকম নিউক্লিওটাইডই কিন্তু আছে ওইখানে। শুধু থাইমিনের জায়গায় ইউরাসিল, ডিএনএ তে থাইমিন ছিল, এখানে ইউরাসিল আছে। ওই যে তোমার পয়েন্ট গুলো থাকবে, ওর তিনটা করে একটা করে কোডন তৈরি করবে। এই একটা করে কোডন যে তিনটা, যেমন AUG এটা কোড করে মিথিওনিন। তো ট্রান্সফার আরএনএ যখন ট্রান্সফার আরএনএ এই এখানে এসে যুক্ত হবে, যুক্ত হয়ে দেখবে যে AUG আছে, ও তার মানে AUG আছে, ঠিক আছে, আমি একটা মিথিওনিন এখন প্রথমে সাজাই। তারপরে আছে সাপোজ GGC, ও GGC আছে, তার মানে লাইসিন, সাপোজ লাইসিন নিয়ে আসলাম। তারপরে CCG, সাপোজ থাইমিন আছে, ওকে থাইমিন নিয়ে আসলাম। তার মানে কি হলো, তার মানে মেসেঞ্জার আরএনএ তোমার শুধু মেসেজটা কনভে করলো যে এই অ্যামাইনো অ্যাসিড দরকার, এবং ট্রান্সফার আরএনএ ওই অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে, তখন আর মেসেঞ্জার আরএনএ কিন্তু কোনো ফাংশন নাই, ওই মেসেজটা নিয়ে স্যার শুনতে পাচ্ছি না। এই ক্লিয়ার হইছে? তো কথা ইন্টারাপশন হইছে স্যার। আপনার কথা অফ ছিল, কথা শোনা যাচ্ছিল না। শুনতে পারছো তুমি? আমার কথা শুনতে পারছো? মাঝখানে ইন্টারাপশন হইছে। শোনা যাচ্ছে স্যার। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? বুঝতে পারছো আমি যেটা বললাম? বুঝতে পারছো এখন? স্যার এখন শোনা যাচ্ছে, একটু আগে যেটা বলেছেন সেটা কথাটা আসেনি, শোনা যায়নি। আচ্ছা, তো এটা বলছিলাম যে ট্রান্সফার আরএনএ আর মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ এর কিন্তু কোনো কাজ নাই। মেসেঞ্জার আরএনএ কাজই হচ্ছে শুধুমাত্র মেসেজটা নিয়ে আসা, কনভে করা। সেই মেসেজ অনুযায়ী ওই মেসেজে যদি AUG থাকে, তখন ট্রান্সফার আরএনএ একটি মিথিওনিন নিয়ে আসবে। সাপোজ ওই মেসেঞ্জার আরএনএ তে যদি GGA থাকে, সেকেন্ড তাহলে একটা থাইমিন নিয়ে আসবে, তারপর একটা লাইসিন নিয়ে আসবে। এইরকম করে একটি অ্যামাইনো অ্যাসিড, সাপোজ 100টি যদি থাকে, 100টি অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি যুক্ত হয়ে একটি প্রোটিন তৈরি করে। স্যার আপনি বললেন যে যেখানে স্টপ হয়ে যাবে সেখানে তারপরে রেগুলেটরি সিকোয়েন্স বা সাইলেন্সার এগুলো কোনো কাজে আসবে না, কিন্তু ডিএনএ তো অনেক লম্বা, তাই না? এখন সেটা আবার বলো, কোশ্চেনটা আবার বলো। আপনি বললেন যে স্যার যেখানে স্টপ হয়ে যাবে সেখানে তারপরে যে সাইলেন্সার বা রেগুলেটরি সিকোয়েন্স এগুলোর কোনো কাজে আসবে না। না, কিন্তু ডিএনএ আমরা তো একটা স্মল একটা পোর্শন দেখতে পাচ্ছি, কিন্তু ডিএনএ তো অনেক লম্বা, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে বিষয়টা ওই তোমার যেমন ধরো এই যে ডিএনএ লেভেলে কিন্তু একটা ডট ডট দেওয়া আছে, দেখো দুই পাশে ডট ডট দেওয়া আছে, কিন্তু আরএনএ লেভেলে কিন্তু আর সেই ডট ডট নাই। ডিএনএ লেভেলে লেফট সাইডেও দেখো একটা ডট ডট দেওয়া আছে, রাইট সাইডেও একটা ডট ডট দেওয়া আছে। এর অর্থ হচ্ছে লেফট সাইডে ডট ডট মানে হচ্ছে এটা আনলিমিটেড, আরো এইদিকেও আরো আছে, এইদিকেও আরো আছে। কিন্তু এইরকম এই যে আমি যে পার্টটুকু দিয়ে রাখছি, ইয়েলো পার্ট যেখান থেকে শুরু হয়েছে, এইটুকু একটি জিন, এরপরে আবার আরেকটা জিন এইভাবে থাকবে, এরপরে আবার আরেকটা জিন থাকবে, এরপরে বা এর আগেও আবার আরেকটা জিন থাকবে এইভাবে। তো কিন্তু যখন ট্রান্সক্রিপশন হয়ে যাবে তখন শুধুমাত্র এই পোর্শনটুকু থাকবে, এই জিনের এই পোর্শনটুকু থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে বিষয়টা এরকম হচ্ছে যে একটা জিনের জন্য একটা এমআরএনএ পাইলাম, পরবর্তী যে জিনটা আছে তার জন্য আরো একটা এমআরএনএ পাবো। হ্যাঁ, আলাদা আলাদা এমআরএনএ, আলাদা আলাদা। এই ডিএনএ তে তো পুরো একটা ডিএনএ তে সকল জিন থাকে, কিন্তু যখন এমআরএনএ তৈরি হবে তখন সম্পূর্ণ আলাদা আলাদা ফ্র্যাগমেন্ট। সাপোজ আমি যদি বলি একটা শর্ট ফ্র্যাগমেন্ট তৈরি হবে, এমআরএনএ একটা শর্ট ফ্র্যাগমেন্ট।
এবং ডিএনএ থাকে আমরা অনেকগুলা এমআরএনএ পাচ্ছি, অনেকগুলা প্রোটিন পাচ্ছি। অনেক, হ্যাঁ তাই তো পাবো। একটা ডিএনএ তে তো অনেকগুলো জিন থাকবে, যে কয়টা জিন থাকবে সেই কয়টা এমআরএনএ পাবো, সেই কয়টা প্রোটিন পাবো। এখানে একটা আমাদের নিউক্লিয়াসে তৈরি হচ্ছে এবং এটা তো স্যার নিউক্লিয়াসের বাইরে এসে আমাদের প্রোটিনটা না না, এখন এটা আমি বলতে যাচ্ছিলাম, ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভিতর, আর আরএনএ তৈরি হয় কোথায়? সেকেন্ডারি পড়ানো হয়েছে, বলো আরএনএ কোথায় তৈরি হয়? সাইটোপ্লাজম না, রাইবোসোমে না, আরএনএ তৈরি হয় নিউক্লিওলাস, নিউক্লিয়াসের ভিতর যে পার্টটা থাকে নিউক্লিওলাস, সেখানে আরএনএ তৈরি হয়। এই আরএনএটা ওইখানে তৈরি হবে, তৈরি হওয়ার পরে সে যেখানে কাজ করে, ওই জিনটা যেখানে কাজ করে, সাপোজ ওই জিনটা যদি সাইটোপ্লাজমে কাজ করে তাহলে সাইটোপ্লাজমে চলে যাবে, ওই জিনটা যদি ক্লোরোপ্লাস্টে কাজ করে তাহলে ক্লোরোপ্লাস্টে চলে যাবে, ওই জিনটা যদি মাইটোকন্ড্রিয়াতে কাজ করে তাহলে মাইটোকন্ড্রিয়াতে চলে যাবে। ওই জিনটা যেখানে কাজ করে এই তোমার আরএনএ সিনথেসিসটা হবে নিউক্লিয়াসে, কিন্তু পরে সেখান থেকে বের হয়ে ওই পার্ট ওই অর্গানেলে চলে যাবে। তাহলে প্রোটিনটা সিনথেসিস হবে কোথায়? প্রোটিন সিনথেসিস হবে তোমার ইয়েতে, রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হবে, তারপরে সে চলে যাবে তার যেখানে কাজ সেইখানে প্রোটিন সিনথেসিস চলে যাবে। স্যার এবার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। পলি এ টেইলের কাজটা বুঝিনি। পলি এ টেইল মানে হচ্ছে পলি এ টেইল এবং 5 প্রাইম ক্যাপ দুইটার কাজই হচ্ছে এই ইনট্যাক্ট ডিএনএ এই এমআরএনএটাকে প্রোটেক্ট করা। পলি এ হচ্ছে তোমার পলি মানে অনেকগুলো জাস্ট অ্যাডিনিন, অনেকগুলো অ্যাডিনিন ফ্রিকোয়েন্টলি ওখানে যুক্ত হয়, অনেকগুলো অ্যাডিনিন যুক্ত হয়। বুঝতে পারছো? জি স্যার। আর কার কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। অনেক সময় নিয়ে ফেলতেছি একটা স্লাইডে, আসলে এটা বোঝানো কঠিন, এইভাবে আসলে ছোট ছোট করে বুঝাইলে তোমাদের জন্য সুবিধা হইতো। পলি এ টেইলের কাজটা কি স্যার? পলি এ টেইলের প্রাইমারি বা প্রথম কাজ হচ্ছে তোমার এই ডিএনএটাকে ইনট্যাক্ট করে রাখা, আর সেকেন্ডারি টেইলে সেটি হচ্ছে এই যে আমরা জিন এটার সিকোয়েন্স বা এই আরএনএ এর সিকোয়েন্স জানার জন্য। পলি এ টেইল মানে এখানে আমরা জানি এখানে কি আছে, অনেকগুলো অ্যাডিনিন আছে। তাহলে যদি আমি এই জিনটার সিকোয়েন্স না জানা থাকে বা এই আরএনএটার সিকোয়েন্স যদি না থাকে, যা জানা থাকে, আমরা যদি জানতে চাই তাহলে এই পলি এ টেইল থেকে আমরা প্রাইমার ডিজাইন করি। সাপোজ তুমি 5 প্রাইম ক্যাপ, দ্যাট মিন্স 5 প্রাইম ইউটিআর থেকে 3 প্রাইম ইউটিআর কি সিকোয়েন্স আছে আমরা জানি না, আমরা সেটাকে ডিসকভার করতে চাই, তখন আমরা এই পলি এ টেইল রিজিয়নে একটি প্রাইমার ডিজাইন করি। প্রাইমার ডিজাইন করে সিকোয়েন্সিং করে আমরা এই জিনের সিকোয়েন্সটা জানতে পারি। স্যার ডিএনএ রেপ্লিকেশন থেকে একটা কোশ্চেন ছিল। বলো স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো, আমি তো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বসে আছি এখানে। স্যার প্রাইমেজ যুক্ত হওয়ার মাধ্যমে তো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, তাহলে এমন কোন এনজাইম আছে যেটার মাধ্যমে প্রাইমেজটা চলে যায় আর কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি বন্ধ হয়ে যায়? না, এরকম কিছু নেই। তেমনি টাইপের মানে প্রাইমেজকে তুমি বলতে চাচ্ছ প্রাইমেজকে ধ্বংস করে দেয় এরকম কোন এনজাইম আছে কিনা, তাই তো? না না, ওইরকম কোন এনজাইম নেই। আর প্রাইমেজ এনজাইমে অবশ্যই নষ্ট হবে, সেটা হচ্ছে তোমার এনজাইম, যে কোনো এনজাইমই যখন তুমি হাই টেম্পারেচার দিবা ওইটার ভিতর ব্রেকডাউন হয়ে ওটা নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে নরমাল কথা। এই তোমাদের নেক্সট ক্লাস কি? স্যার একটা প্রশ্ন ছিল। বলো স্যার। এই যে স্যার এই যে ডিএনএ রেপ্লিকেশন গুলো হচ্ছে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, তো স্যার এটা কি স্যার মানে এইটার জন্য কি শক্তি লাগবে না? এখানে কি শক্তি দেওয়া লাগবে না? হ্যাঁ, এটিপি দিবে, এটিপি দিবে না। এটিপি আছে কি জন্য? সেলের এটিপি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি তাহলে? একটি সেলের মাইটোকন্ড্রিয়া যে এটিপি দেয়, এই এটিপির কাজটা কি? এই জিনিসগুলো করা, এনার্জি দেওয়ার অর্থ হচ্ছে এই কাজগুলো করা। এবং এটা তাহলে স্যার একটা এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি করার জন্য আমার কতগুলো মানে এটিপি লাগে বা কি পরিমাণ শক্তি মানে এটা বলা যাবে না, এটা বলার কোনো সুযোগ নেই। তোমার শরীরের ভিতর প্রতিনিয়ত লাখ লাখ এমআরএনএ তৈরি হচ্ছে, হাজার না কিন্তু লক্ষ লক্ষ এমআরএনএ তৈরি হচ্ছে। কারণ তুমি সারাদিন যে কাজ করছো এটা শুধু একটা কাজ না, তো অনেক কিছু কাজ। তো তোমার শরীরের ভিতরে কিন্তু লক্ষ লক্ষ এমআরএনএ তৈরি হচ্ছে, তো একটা এমআরএনএ তৈরি হইতে কতটুকু এনার্জি লস হবে এটা বের করে আসলে ইম্পসিবল। স্যার এই প্রক্সিমাল আর কোরটা কি? হলুদ কালার যে কোনটা? স্যার প্রমোটারের ওখানে লেখা প্রক্সিমাল আর কোর।
এটা হচ্ছে প্রথম পার্ট। প্রক্সিমাল হচ্ছে তোমার এই কোর হচ্ছে মেইন পার্ট, প্রমোটারের মেইন পার্ট, এবং তার আগে কিছু সিকোয়েন্স থাকে যেগুলো হয়তো কোনো কাজ থাকে না, সেটাকে বলা হচ্ছে প্রক্সিমাল। আর কোর বলতে, কোর মানে কি, কোর মানে হচ্ছে মেইন, তার মানে ওই পোর্শনটাই হচ্ছে মেইনলি প্রমোট করে। সুইচ, প্রমোটার হচ্ছে কি একটা জিনের সুইচ। আসলে তুমি তোমার রুমে যে ফ্যান চলছে, সাপোজ তোমার রুমে ফ্যান চলছে, সুইচ বন্ধ করলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে না? তো এই প্রমোটার যদি না কাজ করে তাহলে তোমার জাস্ট ফ্যান যেরকম বন্ধ হয়ে যাবে, এই জিনের ট্রান্সলেশন বন্ধ হয়ে যাবে, তার মানে এই জিনের ফাংশন বন্ধ হয়ে যাবে। আর প্রমোটার যদি সুইচ অন থাকে তাহলে এই জিনটা কাজ করতে পারে। সেই প্রমোটারের দুইটা পার্ট এখানে বোঝানো হয়েছে, প্রক্সিমাল আর কোর। প্রক্সিমাল মানে হচ্ছে 5 প্রাইম এন্ডের দিকে যে পার্টটুকু থাকে সেটাকে আমরা প্রক্সিমাল বলি। এইটির আসলে অতটা ফাংশন নাই, মেইন ফাংশন হচ্ছে কোর। কোর মানে হচ্ছে এখানে কিছু, সাপোজ এখানে বলা হয় টাটা বক্স, নাম শুনছো টাটা বক্স বা জিএ বক্স। এই বক্স গুলো, এই সিস অ্যাক্টিং এলিমেন্ট অথবা সিস অ্যাক্টিং এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো এই কোর রিজিয়নে থাকে। স্যার বলো স্যার, এই যে নিউক্লিয়াস থেকে স্যার এমআরএনএ সূত্রটা স্যার আমার সাইটোপ্লাজমে আসতেছে রাইবোজোমে, তাই না? এখানে রাইবোজোম তো এখানে দুই জায়গা থাকে, সাইটোপ্লাজমে থাকে আর একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে, অমসলিনে। তো স্যার দুইটা না, একটাই থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে না, রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাশাপাশি যুক্ত থাকে। স্যার আর হচ্ছে স্যার, মানে এই যে নিউক্লিয়াস থেকে যে আসলো, এটা এসে যে রাইবোজোমে ঢুকলো, এটা কি স্যার মানে অটোমেটিক্যালি হবে নাকি? অটোমেটিক্যালি, হ্যাঁ অটোমেটিক্যালি। না না, এটা কেউ ঢুকাইতে পারবে না, অটোমেটিক্যালি ঢুকবে। এটা অটোমেটিক্যালি ঢুকবে। টাইম আপ স্যার। স্যার হ্যাঁ বলো। তোমার তো যখন বুঝাচ্ছিলেন ক্লাস টাইমে তখন তো কারেন্ট চলে গেছিল স্যার, ভিডিওটা কি একটু আগে পাওয়া যাবে? এই শোনো, তোমাদের সব রেকর্ডিং আমি দিব, সমস্যা নাই, এটা পরে শেষে দেবো, ক্লাস শেষে দেবো, সব রেকর্ডিং দেবো। এখন আমি শেষ করতেছি কারণ নেক্সট তোমাদের যদি ক্লাস থাকে আরেক স্যার ঢুকবে, আর যদি ক্লাস না থাকে তাহলে আমি কন্টিনিউ করব। ক্লাস আছে স্যার? ক্লাস আছে। ওই দিকে কবিতা মানা করেছিল না, 30,000 উপরে লেনদেন করলে এখন প্রত্যেকটা ব্যাংক তথ্য নেই কোন জায়গায় গাইজ ওকে তো মানা করে দিলেন একবার। শোনো, তাহলে আমার লাস্ট ইনফরমেশন হচ্ছে নেক্সট 6 তারিখে তোমাদের যে ক্লাসটা সেটি আসলে আমি নিতে পারবো না, ওই সময় আমার একটু অন্য এনগেজমেন্ট আছে। নেক্সট 6 তারিখে, সো 6 তারিখে ক্লাসটা তোমাদের হবে না, 8 তারিখে যে ক্লাসটা সেটা হবে আর কি। বুঝতে পারছো? ওকে ওকে, থ্যাংক ইউ। আমি এখন শেষ করতে, কারণ তোমার নতুন অন্য একজন স্যার ঢুকে পড়বে এখনই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কি আসছে? কলম নিয়ে এসে তো